কালকে কালকে সোমা এলো, জনি ফিতে শনপাপড়ি পেলো, তারপরে হাইড্রোজেন কোথায় আজ, কোথায় মা আজ অনু। ঠিক আছে, কোথায় মা আজ অনু। এই পর্যন্ত কী করা হয়, তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশন করা হয়, তোমরা ক্লাস 10 শিখে এসছো। আচ্ছা, এই পর্যন্ত এইগুলোকে কার্বন বিজারণ করে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারিনি, আমাকে বলতে পারবে কি, আমি যখন বলি জনি ফিতে শনপাপড়ি পেলো, জনি বললে বাচ্চারা হাসে, সত্যি আমার কেমন কেমন লাগে কি জানি না। হাই মাই স্টুডেন্ট, আজ থেকে আমরা ক্লাস 12-এর এবিটি এটা সলভ করবো, কিন্তু কীভাবে সলভ করবো প্রথমে বলে রাখি না, আমি একটা প্রশ্ন দেখবো, ওই প্রশ্নটা আর কী কী টাইপের প্রশ্ন হতে পারে সেটা দেখবো, ঠিক আছে, মানে শুধুমাত্র ওর মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। আচ্ছা, আমি বলে রাখি তোমার সামনে যেহেতু তোমাদের এইচএস আসছে, তো সুতরাং তোমাদের কী করতে হবে, লাগাতার পড়াশোনা করতে হবে, ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে হবে। আচ্ছা, চলো দেখে নিই কী বলা আছে। এমন একটি যৌগের নাম লেখো যার মধ্যে স্কটকি ও ফেনকেল উভয় ধরনের ত্রুটি দেখা যায়। আচ্ছা, প্রথমে বলে রাখি যে ত্রুটিটা কী না, তোমরা তো জানো ত্রুটি তো অনেক রকম হতে পারে। পয়েন্ট ডিফেক্ট মানে বিন্দু ঘটিত ত্রুটি, লাইন ডিফেক্ট সরল মানে রেখা রৈখিক ত্রুটি, আর একটা কি প্লেন ডিফেক্ট তলমাত্রিক ত্রুটি, এগুলো হয়। তার মধ্যে এই যে আমাদের তলমাত্রিক ত্রুটি আর রৈখিক ত্রুটিটা আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আমাদের কী অন্তর্ভুক্ত, শুধুমাত্র পয়েন্ট ডিফেক্ট। এবার পয়েন্ট ডিফেক্টের মধ্যে আছে স্টয়চিওমেট্রিক আর নন স্টয়চিওমেট্রিক। এবার স্টয়চিওমেট্রিকের মধ্যে কী আছে না, স্কটকি আর ফেনকেল। এবার ডিটেলসে বলি। স্কটকি মানে কি, স্কটকি মানে ধরো তোমাদের ক্লাসরুমে ধরো 50 জন ছেলে বা 25 জন ছেলে 25 জন মেয়ে আছে, তো একটা ছেলেকে আমি নিয়ে নিচ্ছি আর একটা মেয়েকে নিয়ে নিচ্ছি, নিয়ে বলছি বাইরে বেরিয়ে যা। কী বললাম, একটা ছেলে আর একটা মেয়ে খুব ঝামেলা করছিল, বললাম তোরা বাইরে বেরিয়ে যা, বকমবাজি জিজ্ঞেস বাইরে বেরিয়ে যা, তো বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কি, যদি দুজন কমে যায় তাহলে মোট যে যত ছিল তার মধ্যে ভরটা তো কমে যাচ্ছে। ঠিক আছে, ভর কমা মানে কি, ঘনত্ব কমা, ভর বা আয়তন, ভর বাড়লে ঘনত্ব বাড়বে, ভর কমলে ঘনত্ব কমবে, তাহলে ঘনত্ব কমলো। আচ্ছা, আর একটা কি ফেনিক্যাল ত্রুটি মানে ধরো, সহজ বোঝার চেষ্টা করো, ধরো একটা ছেলেকে আমি তুলে নিলাম, নিয়ে বললাম বাইরে বেরোতে হবে না, তুমি শুধুমাত্র ক্লাসরুমেই থাকবে। ঠিক আছে, বা দুটো ছেলেকে তুলে বললাম ক্লাসরুমে তুই দাঁড়িয়ে থাক, কান ধরেই দাঁড়িয়ে থাক। আচ্ছা, তাহলে ওর মধ্যে তো ঘনত্ব কিছু কমলো নি, কারণটা কি না, ভরটা পাল্টায়নি। ইজ ইট ক্লিয়ার অর নট? আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, এবার এটাকে ভাববো কী করে না, যদি ক্যাটায়ন আর অ্যানায়ন, ধরো এরকম কেসটা, এ একটা ক্যাটায়ন, এ একটা অ্যানায়ন, এ একটা ক্যাটায়ন, এ একটা অ্যানায়ন, অ্যানায়নকে আমি এক্স মাইনাস দিয়ে লিখলাম। ঠিক আছে, আচ্ছা বললাম এক্স মাইনাস এম প্লাস, এক্স মাইনাস এম প্লাস। ঠিক আছে, আবার বলছি কি, মাইনাস সাধারণত আমরা মেয়েদেরকে দিই কারণ ওরা সুন্দরভাবে সাজিয়ে গুজতে ভালোবাসি, তাই তো, তোমরা ভালো, তাই তো, তাই না? আচ্ছা, কারণ দেখে মাইনাস দিলে ব্যাকেট দিই আমরা, তাই না? ঠিক আছে, ডিটেলসে এসেছি কেন, শুধুমাত্র আলোচনা মানে এমনি আলোচনা নয়, পুরো ডিটেলসেই বোঝাচ্ছে। এবার ধরো একটা এম এক্স বেরিয়ে যাচ্ছে, এম প্লাস আর এক্স মাইনাস বেরোচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, স্কটকি। আচ্ছা, যদি না বেরোতো, শুধুমাত্র ধরো একটা ক্যাটায়ন, ধরো এদের কোনো একটা অন্তর্বর্তী স্থান মানে অন্তঃস্থানিক স্থান বা ইন্টারস্টিজিয়াল প্লেসে থাকতো, তাহলে কী হতো, ঘনত্বে তো কোনো চেঞ্জই হতো না। ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে ফেনকেল ত্রুটি। হ্যাঁ, ঠিক আছে, এবার মনে রাখবে যে যে স্কটকির ক্ষেত্রে ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজটা একই হয়, কিন্তু ফেনকেলের ক্ষেত্রে অ্যানায়নের সাইজ বড় ক্যাটায়নের থেকে। ঠিক আছে, এবার মানে পার্থক্য বলেও তোমরা লিখতে পারবে, ঘনত্ব কোথাও হ্রাস পায় না, স্কটকির ক্ষেত্রে ঘনত্ব হ্রাস পায় আর ফেনকেলের ক্ষেত্রে ঘনত্ব একই থাকে, কোনো চেঞ্জই হয়নি, কারণ এখানেই তো রয়ে যাচ্ছে ক্যাটায়নটা। আচ্ছা, এবার পার্থক্য বললেও লিখতে পারবে। এবার উদাহরণ কি, NaCl, CaCl, এইগুলো হচ্ছে কি, এর কোঅর্ডিনেশন সংখ্যাটাও বেশি। কোঅর্ডিনেশন সংখ্যা মানে ধরো একটা
মেটাল এই যে এম প্লাস কতগুলো অ্যানায়ন দিয়ে আছে ভাবো তো, মানে কাছাকাছি কজন আছে, ঘেঁষাঘেঁষি কজন আছে, ঘেঁষাঘেঁষি তাহলে কজন আছে, একটা দুটো তিনটে চারটে, চারজন, তাহলে এটা ভাবে আর কোঅর্ডিনেশন 4। এরকম কেস কোঅর্ডিনেশন মানে স্কটকির মানে ওই ওদের ক্ষেত্রে তুরের ক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা বেশি আর ফ্যাঙ্কেলের ক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা কম। উদাহরণ কি দিতে পারো না, NaCl, CaCl, KCl এইগুলো। আচ্ছা, আর এটা হচ্ছে স্কটকি, স্কটকি বানানগুলো দেখে নেবে, বানান তো বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম লেখা আছে স্কটকি। আচ্ছা, ফেনকেলের ক্ষেত্রে AgBr, AgI এইগুলো, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে দুটো ত্রুটি মানে দুজনেই বলছে এমন একটি যৌগের নাম লেখো যার মধ্যে স্কটকি আর ফেঙ্কেল দুটোই আছে। উত্তরটা হবে কি তোমরা জানো? AgBr। তোমরা বলছো সেটা একটু বলে দিন না, এত সময় নিচ্ছেন কেন? না এখান থেকে অন্য প্রশ্ন হলেও পারবে। আচ্ছা, আরেকটা বলে দিই, এখানে আরেকটা বলে দিই। ধরো বললো এরকম প্রশ্ন করতে পারো, পারতো যে ক্ষার ধাতুর হ্যালাইট ওইগুলোর ক্যাটনের সাইজ তো কি, বড় না ছোট? ক্ষার ধাতুর হ্যালাইট, ক্ষার ধাতু মানে কি? লিথিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুডিয়াম, সিজিয়াম, এগুলো কি? এদের ক্ষার ধাতুর সাইজটা অপেক্ষাকৃত বড়, তার জন্য ইন্টারস্টিশিয়াল স্থানে পজিশন পায়নি। ঠিক আছে, বেকার সময় নষ্ট করলাম। আপনি এবার এটা নিজেরটা। আচ্ছা, এবার এই প্রশ্নটা দেখো তো কি বলছে। ঘনকাকার জালক গঠন করে কেলাসিত হয় এমন একটি মৌলের ঘনত্ব 7.5 গ্রাম পার সেমি কিউব, একক কোষের একটি বাহুর দৈর্ঘ্য 250 মানে 250 PM এবং মৌলটির 234 গ্রাম পরিমাণে পরমাণুর সংখ্যা 4 × 10⁻24 হলে প্রতি একক কোষে পরমাণু সংখ্যা কত? আচ্ছা, আমরা তো একটাই ফর্মুলা জানি, কি জানি? রো সমান Z × M/N/A³। আচ্ছা, এখানে কি এমটা হচ্ছে কি, এমটা হচ্ছে পরমাণু বা কণার যে পারমাণবিক ভর সেটা, এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এটা কণার সংখ্যা, যেটা কণার সংখ্যা, এটা হচ্ছে এই কেসটা, এই কেসটা মানে ইউনিট সেলের এই যে বাহুর দৈর্ঘ্য বা কিনারার দৈর্ঘ্য। আচ্ছা, আমাকে বার করতে হবে কি, যে বলছে একক কোষে পরমাণু সংখ্যা কত। তাহলে নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে, কোনাকুনি গুণ করো। Z × M সমান রো × Na। আচ্ছা, আমায় জেড মানে আমাকে কী বার করতে হবে, আমায় বার করতে হবে জেড, তাহলে জেড সমান রো Na/M, ঠিক আছে। দেখো তো এখানে ঘনত্বটা দিয়ে আছে, হ্যাঁ দিয়ে আছে, কত দিয়ে আছে? 7.5 গ্রাম পার সেমি কিউব। আচ্ছা, আর এন মানে তো জানি অ্যাভোগাড্রোর সংখ্যা কি, 6.022 × 10⁻23। আর কি এমটা বলা আছে, বলবে হ্যাঁ, কিন্তু না বলা নেই, কারণ এখানে দেখো দিয়ে আছে 224 গ্রাম পরিমাণে পরমাণুর সংখ্যা কত, 4 × 10⁻24। এটা পরমাণুর সংখ্যা আকারে দিয়ে আছে, দেয়া নেই। তো এটাকে আমরা কি করে বার করব, এমটা শিখিয়ে দিই কীভাবে বার করব না। আমরা জানি আমাদের শর্টকাট আছে, প্রদত্ত ভর বাই এম, বলছি গ্রাম পারমাণবিক ভর, আমি এমটাই বার করব। আচ্ছা, কণার সংখ্যা এখানে কত দিয়ে আছে দেখো তো, কণার সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, কণার সংখ্যা দিয়ে আছে কত বাই অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23। আচ্ছা, কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করার আগে দেখো প্রদত্ত ভর কত দিয়ে আছে, প্রদত্ত ভর আর লিখবো না, হ্যাঁ 234 গুণ করলে কি হয়, M × 4 × 10⁻24। আচ্ছা, 234 গ্রাম × 6.022 × 10⁻23। আচ্ছা, এবার এইটা গুণ চলে বসে গেলে ভাগ, তাহলে M সমান 234 গ্রাম × 6.022 × 10⁻23 ডিভাইড বাই 4 × 10⁻24। আচ্ছা, এটা ক্যালকুলেট করলে দেখো তো কত হয়, আমি এটা ক্যালকুলেট করে দেখছি। আচ্ছা, 35.22 গ্রাম। আচ্ছা, তাহলে আমি এমটাও পেয়ে গেছি, রো জানি,
এন তো জানি, আচ্ছা এ, এন জানি, রো জানি, সব জানি। এ, এটা কি দেওয়া আছে? এ দেওয়া আছে, এ দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। কোথা থেকে লিখতে বললাম যেন? কিনারার দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত দিয়ে আছে? এ সমান 250 পিএম, মানে পিকোমিটার। সেখান থেকে সেন্টিমিটারে যেতে হবে, কেন বলো তো? এখানে ঘনত্ব যেহেতু গ্রাম পার সেমি কিউবে আছে, তাহলে 250 ইন্টু 10⁻⁻12 মিটার হয়, পিকোমিটার থেকে মিটারে গেলে। তাহলে 250 ইন্টু 10⁻12 ইন্টু 10⁻2 সেমি। আচ্ছা 250 ইন্টু -12, যেহেতু বেস একই, তাহলে -12 কী হবে, যোগ করতে হবে, -12 +2 করতে হবে, সেমি। আচ্ছা তাহলে কি 250 ইন্টু 10⁻10 সেমি। তাহলে সবগুলো এখানে বসিয়ে দাও। জেড সমান রো মানে কি 7.5 ইন্টু, আচ্ছা গ্রাম ফার্ম বসাও, এককগুলো বসাও, গ্রাম পার সেমি কিউব। এমটা কত বার করলে? আচ্ছা এম নয়, এটা হচ্ছে এনই। এনই কত এখানে? এনই হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু কতবার করলাম? এ ইন্টু 10⁻10 সেমি কিউব, সেমি কিউব ডিভাইড বাই এটা কিন্তু সেমি কিউবে এইভাবে। আচ্ছা এমটা কত? 35.22 গ্রাম। দেখো গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, এখানে সেমি কিউব মানে একবার এটার কিউব আর একবার সেমির কিউব, তাহলে সেমি কিউব আর সেমি ইনভার্স 3 কেটে যাবে। তাহলে আলটিমেট এটা বসিয়ে দেখবে কত? 7.5 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 250 ইন্টু 10⁻10 তার কিউব ডিভাইড বাই 35.22। দেখিতে পারে আসছে নাকি ক্যামেরায়? হ্যাঁ ঠিক আছে। এটা বসালে দেখবে 1. না, এবার দেখবে 1.98 এরকম সামথিং একটা আসবে, মানে অ্যাকচুয়ালি 2 এর কাছাকাছি হবে পরমাণু সংখ্যা, ঠিক আছে? আর 2 হওয়া মানে কি জানি, দেহ কেন্দ্রিক, বডি সেন্টেড কিউবিক। এবার কি বলছে, ঘনকাকার একক কোষে প্যাকিং দক্ষতা বলতে কি বোঝো? কিছুই নয়। এটা একটু ভাববে কীভাবে, ধরো তুমি পরীক্ষায় নাম্বার পাও, পেলে কি লিখে? ধরো তুমি 80 পেলে কেমিস্ট্রিতে, কীভাবে লিখে? 80/100 মানে কি, টোটাল 100 তার মধ্যে 80, তাই না? ধরো তুমি খুব বডি বিল্ডার, ঠিক আছে, তোমার একটা আয়তন আছে, ঠিক আছে, ধরো বললাম তোমার আয়তন 500 সেমি কিউব, মেনে নাও। তুমি যে বাড়িতে থাকো, ধরো সেটা হচ্ছে 1000 সেমি কিউবের বাড়ি, সেমি কিউবে বলছি মোটামুটি ধরো, তাহলে টোটাল মানে তোমার কত আয়তন না 500 সেমি কিউব, আর টোটাল কত 1000 সেমি কিউব। তাহলে 500 সেমি কিউবকে 1000 সেমি কিউব দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে তোমার কতটা তুমি জায়গা দখল করে আছো। তাহলে একই রকমভাবে প্যাকিং দক্ষতা মানে প্যাকিং দক্ষতা মানে একক কোষে কোণা, বা যদি বেশি অনেকগুলো কোণা হয়, যদি একটা কোণা হয় তো কোণা, বা কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, মানে যতটা আয়তন অধিকার করে, ডিভাইড বাই একক কোষের মোট আয়তন, ঠিক আছে? বুঝতে পারলে? একটু জোরে লিখলাম কেন, তোমাদের ধ্যান যেন এ পাশে থাকে, মানে ফেস করে লিখতে পারতাম এরকম করে, ঠিক আছে? কি বললাম না, একক কোষের কোণা বা কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তন আর একক কোষের মোট আয়তন, ব্যাপারটা বুঝতে পারলে? যেমন তোমার আয়তন বা তোমার বাড়ির যে তোমার আয়তন বাই তোমার বাড়ি, বা তুমি 80 পাচ্ছ বাই 100, মানে তুমি যেটা পাচ্ছ তাকে আমি মোট দিয়ে ভাগ করছি, তাই তো? ক্লিয়ার আছে কি? এবার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো। একটা করে দিই, খুশি হয়ে যাবে তোমরা। চলো। हमको सिर्फ तुमसे प्यार है, हमको सिर्फ इंतजार है। চলো এবার এটা
পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো। আচ্ছা, পৃষ্ঠকেন্দ্রিক মানে তোমরা আগে একটা আঁকো, একক কোষ আঁকো। ধরো এই আঁকটা আঁকলাম পৃষ্ঠকেন্দ্রিক। আমার একটু আঁকাতে আমি লিওনার্দো দা ভিঞ্চির মতো আঁকি, বুঝতে পারলে? এতটাই সুন্দর আঁকি, মেনে নাও। যাই হোক, এবার আমরা কি জানি, হ্যাঁ এই জায়গায় থাকে তো কোণা, এই জায়গায় কোণা থাকে, 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 এই জায়গায় কোণাগুলো থাকে, এই জায়গায় থাকে। আচ্ছা, আর একটা পৃষ্ঠ কিন্তু মানে প্রতিটা পৃষ্ঠে থাকবে। এই গোল্লা করে দিলাম। আচ্ছা, গোল্লা, এই গোল্লা করলাম, এই গোল্লা করলাম, এই গোল্লা, উপরের গোল্লা, আর এই যে এই সামনের যেটা আছে এখানে একটা দেখবে গোল্লা মানে একটা হার্ড স্ফেয়ার টাইপের, মানে বলের মতো। দেখবে একটা একটা পাশে থাকা মানে মানে এক পাশে ধরো একটা প্লেনে থাকা মানে এরকম একটা হাফ অংশ। ধরো একটা তুমি লেবুকে হাফভাবে কাটলে, তাহলে এক পাশে থাক মানে ধরো একটা তল, ধরো এই তলটা, ধরো এই একটা তল, তাহলে তলের এপাশে একটা হাফ লেবু থাকছে আর এই দিকে একটা হাফ লেবু থাকছে, বুঝতে পারলে? তাহলে মোট হাফ করে ওর অবদান তোমরা জানো। আচ্ছা, আমারও তো কিছু দরকার নেই, আমরা জানি পৃষ্ঠকেন্দ্রিক মানে কত হয়। এইগুলো সব কত করে বললাম? হাফ করে। তাহলে হাফ কটা আছে? 6। কেন বুঝতে পারলে এই ব্যাপারটা? আচ্ছা, আমি একটু ভিজুয়ালাইজেশন করে দেবো। মোটামুটি তোমরা বুঝতে পারছো, আমি জানি। হাফ ধরো একটা প্লেনে থাকা মানে হাফ, গোটা অংশের একটা হাফ অংশটা এপাশে, হাফ অংশটা ওপাশে, বুঝতে পারলি ব্যাপারটা? 6 মানে এটা কত হচ্ছে? 3। আর আর প্রতিটা করণে কত করে আছে? 1-এর 8 করে, ইন্টু 8টা তোমরা এটা জানো, তাহলে কত হয়? 8, 8 × 8, তাই তো? তাহলে 1 আর 3 যোগ করলে 4 হচ্ছে। পৃষ্ঠকেন্দ্রিকে কত হয়? 4। এটা ক্লিয়ার? আচ্ছা, যদি একটা, তাহলে এটা যদি ভালোভাবে আঁকি, যদি একটাই পাশ যদি আঁকি, তাহলে কেসটা হচ্ছে এই হচ্ছে কেস, মানে এই হচ্ছে কেস। আচ্ছা, এই হচ্ছে কেস, মোটামুটি এই হচ্ছে কেস, ঠিক আছে? ধরে নাও, মেনে নাও। তো এইখান থেকে এটা ভাববে কি? এর ব্যাসার্ধ। এখান থেকে এটা ভাববে ব্যাসার্ধ, এখান থেকে এটা ব্যাসার্ধ, এখান থেকে এটা ব্যাসার্ধ, মোটামুটি মেনে নাও। তাহলে এইটা তো ব্যাসার্ধ মানে কি? এটা বৃত্তের ব্যাসার্ধ মানে কি? যদি আর ধরি, আর ব্যাস মানে কি? 2r হবে। তাহলে এখানে গোটাটা আছে, তাহলে আর, তাহলে এখানে কুচি আর, এখানে কুচি আর। কটা আর দেখো তো? 1 2 3 4, 4টে আর। আচ্ছা, আমি ধরে নিচ্ছি একক কর্তৃকের প্রতিটি বাহু দৈর্ঘ্য এ এ এ এ, তাহলে এটাও এ, প্রতিটা বাহু দৈর্ঘ্য এ। তাহলে এটা বার করতে পারবো আমরা পিথাগোরাস লাগিয়ে। হ্যাঁ, ধরো বললাম এ বি সি একটা সমকোণী ত্রিভুজ বললাম। সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার মানে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, এখানে স্কোয়ার ছিল, বসে গেলে রুট, তাহলে এ বি সমান √/, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি মানে কত? এসি মানেও এ, বিসি মানেও এ, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার। তাহলে একবার 2-এর মাথায় রুট পড়বে, একবার এ স্কোয়ারের মাথায় রুট পড়বে। এ স্কোয়ারের মাথায় রুট মানে কি? শুধু এ, তাই তো? রুট মানে কি? রুট মানে তো হাফ, তাই তো? তাহলে হাফ কি গুণ করো না, তাহলে তো এই পাচ্ছ, তাহলে √2a। তাহলে 4r সমান কি পেয়ে গেলে? √2 × a। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত রাখো। প্যাকিং দক্ষতা বার করছি। তাহলে প্যাকিং দক্ষতা সমান কি হবে? প্যাকিং দক্ষতা সমান আমরা জানি, কি বললাম একটু আগে, না প্রতিটা কোণাকে একটা গোলক ধরে নিই। তাহলে একটা কোণার যদি আয়তন কি হয়? 4/3πr³, যদি ব্যাসার্ধটা আর হয়, আরই ধরছি আমি, কিন্তু এখানে কটা কোণা ছিল? 4টে বার করেছিলাম, কারণ পৃষ্ঠকেন্দ্রিকে 4 হয়। তাহলে 4টের জন্য কী হবে? 4 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 4 × 4πr³।
আচ্ছা ডিভাইড বাই এ কিউব। আচ্ছা এ মানে কতবার করব, এ মানে দেখো তো এটা কী করে হচ্ছে, তাহলে ঘুরি লিখতে পারলে √2 ইন্টু এ সমান 4r, এ সমান 4r বাই √2, কারণ এর পাশে √2টা গুণ ছিল। তাহলে এখানে যদি এর জায়গায় বসিয়ে দিই, এই জায়গায় কী বসাবো, 4r বাই √2 তার কিউব। তো দেখো তো এবার সলভ করলে কি আসে, 3টা নিচে ছিল, নিচে নামিয়ে দাও, 4 গুণিত 4 পাই আর কিউব 3, 4 কিউব মানে 64, তাই তো, 4 কিউব 64, উপরে একটা আর ছিল তাহলে আর কিউব, আর নিচে √2 কিউব মানে কি 2√2 হয়, √2 গুণিত √2 গুণিত √2, 3বার √2, তাহলে দুটো √2 মানে কি হয়, হাফ আর হাফ করলে 1 হয় নিশ্চয়ই, √2 গুণ করলে শুধুমাত্র এটা হয়ে যায়, আর √2 তোমরা জানো নিশ্চয়ই এটা, মানে এটা হাফ মাথায়, এটাও মাথায় হাফ, হাফ হাফ যোগ করলে কত হয় 1, তাহলে √ উড়ে যাচ্ছে আর একটা √ পড়ে আছে, 4 4 16, 4 4 16, তাহলে দেখতে পেলাম কত আছে, পাই বাই আচ্ছা পাই, আচ্ছা নিচে 16টা ছিল তাই তো, নিচে 16টা ছিল, আচ্ছা 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 আচ্ছা, এখন একটা কাজ করিনি, কি কাজ দেখো তো, যে 2√2টা বসাইনি, 2√2টা বসাইনি, তাহলে এই 2√2টা কোথায় যাবে, উপরে যাবে, এবার কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে 4 4 16, এবার 4 দিয়ে করলে 4, আর যাবে কি, তাহলে 2 দিয়ে কাটলে 2 2 4, তাহলে শুধুমাত্র দেখতে পাচ্ছি আমি 2 নিচে আছে, 2 3 6, তাহলে নিচে 6, আর √2, এটা করে দেখবে, পুরো ক্যালকুলেটারে বসাবে, পাবে 0.74, ঠিক আছে, 0.74 মানে কি, যদি 100 দিয়ে গুণ করে দাও, 0.74কে যদি 100 দিয়ে গুণ করো কত হবে, 74%, বুঝতে পারলে, তাহলে প্যাকিং দক্ষতা আমার নির্ণয় হয়ে গেল। চলো নেক্সট পার্টটা দেখে নিই, এবার এই প্রশ্নটা দেখে নিই কী বলা আছে না, বিপরীত অভিশমন প্রক্রিয়ার জন্য অর্ধবেদ্য পদার্থ তৈরিতে ব্যবহৃত হয় এমন একটি পদার্থের নাম, জানো তোমরা সেলুলোজ অ্যাসিটেট, তোমাদের বইয়ের ব্যাকেটে লেখা আছে, কিন্তু আমি তো বললাম এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কি আছে না অভিশমন আগে বিপরীত অভিশমন জানতে গেলে আগে অভিশমন জানতে হবে, অভিশমন মানে কি, আমরা ধরো একটা ইউটিউব মানে এই টিউব নয়, ইউ আকৃতির টিউব ধরো কনসিডার করলাম, ঠিক আছে, আঁকলাম, তো তার এক প্রান্তে ওইটা অর্ধবদ্ধ পদে রাখলাম, মানে শুধু অর্ধ মানে কি হাফ, ভেদ্য মানে কি ভেদ করতে পারবে, শুধুমাত্র দ্রাবকের অণুগুলোই ভেদ করতে পারে, জানো, ধরো এই পাশে দ্রাবক রাখলাম, কোনো একটা দ্রাবক ধরো বিশুদ্ধ দ্রাবক ধরো জল রাখলাম, আর তারই কোনো একটা শরবত রাখলাম ধরো, তাই তো, তাহলে দ্রাবক আর দ্রবণ হয়ে গেল, বিশুদ্ধ দ্রাবক আর দ্রবণ হয়ে গেল, তাহলে কি দেখি কিছুক্ষণ পর দেখতে পাবো যে দ্রাবক অণুগুলি অর্ধবৃত্ত পর্দা দিয়ে দ্রবণের দিকে চলে যাবে, তাই তো, এটা হচ্ছে কি অভিশমন প্রক্রিয়া, অসমোসিস প্রসেস। আচ্ছা এবার আরেকটা জিনিস জানতে হবে কি, অসমোটিক প্রেসার বা অভিশমন চাপ, মানে এখানে দ্রাবক থেকে তো দ্রাবক মানে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রাবকের অণুগুলি দ্রবণের দিকে যাচ্ছিল, এবার যদি এই প্রবাহটাকে বন্ধ করতে হয় কোন দিকে চাপ দিতে হবে, এই দিকে চাপ দিতে হবে না এই দিকে চাপ দিতে হবে, এই দিকে চাপ দিলে কিন্তু আরও বেশি সংখ্যক অণুগুলি ধাক্কাধাক্কি হবে আর চলে যাবে পাশে, তাহলে এদিকে চাপ দিয়ে যাবে না, তাহলে কোন দিকে দেবো না এদিকে দেবো, বিশুদ্ধ দ্রবণের দিকে নয়, বিশুদ্ধ দ্রাবকের দিকে নয় দ্রবণের দিকে দেবো। আচ্ছা যে সর্বনিম্ন পরিমাণ চাপ দিলে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রাবকের প্রভাব দ্রবণের দিকে আর হবে না, সেটাই হচ্ছে কি অভিশমন চাপ। এবার এই অভিশমন চাপের থেকে যদি বেশি চাপ প্রয়োগ করি, ব্যাপারটা কি, ওর থেকেও যদি বেশি চাপ প্রয়োগ করি কী হবে না, এখানে যে পার্টিকেলগুলো মানে দ্রবণের যে দ্রাবকের পার্টিকেলগুলো কী হবে, দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবকের দিকে গমন করবে। কী করা হয় না, এর পাশে ধরো সমুদ্রের লবণাক্ত জল আছে, এর পাশে ফ্রেশ জল আছে, মানে পুরো পিওর ওয়াটার, তাহলে যদি চাপ প্রয়োগ করা হয় অসমোটিক প্রেসারের থেকেও যদি বেশি চাপ দেওয়া হয়, তাহলে কি হবে না, এপাশে সমুদ্রের লবণাক্ত জল থেকে দ্রাবকের মানে শুধুমাত্র জলের অণুগুলো, লবণের অণুগুলো নয়, জলের অণুগুলো এ পাশে দিয়ে গমন করবে আর ফ্রেশ ওয়াটার পেয়ে যাব, এটা হচ্ছে কি বিপরীত অভিশমন প্রক্রিয়া। হ্যাঁ বুঝতে পারলে, তাহলে এই বিপরীত অভিশমন প্রক্রিয়ার জন্য এই যে অর্ধবৃত্তটা কী নেওয়া হয়, অর্ধটা কী হিসাবে সেলুলোজ অ্যাসিটেট, ঠিক আছে, বড় মতো স্ট্রাকচার, নাহলে আঁকতাম প্রচুর বড় মতো স্ট্রাকচার, সময় নষ্ট করে লাভ নেই। এবার এখানে কি আছে 18 গ্রাম গ্লুকোজ
18 গ্রাম গ্লুকোজ, নাহলে ছবি আবার কাঁপে, দিয়ে দিয়েছে ওর মৌলিক ওর সংকেত দিয়ে দিচ্ছে। এবার 1 কেজি জলে দ্রবীভূত করলে 1 ATM চাপে দ্রবণের ফোটনাঙ্ক নির্ণয় করো। কেভি দিয়ে আছে। আমরা শুধুমাত্র একটাই জানি, কী জিনিস জানি, ডেল্টা টিভি সমান কেভি ইন্টু এম, মোলার গারত্ব, মোলাল কনসেন্ট্রেশন। হ্যাঁ, মোলাল কনসেন্ট্রেশনই বলা হয়, মোলাল কনসেন্ট্রেশন। হ্যাঁ, কি মোল পার কেজি, তাই তো, মোল পার কেজি। কী করে বার করতে হয় না, যদি এই এমটা মোলার গারত্ব বার করতে গেলে দ্রাবের মূল সংখ্যা বাই দ্রাবের এটা বাই দ্রাবকের ওজন বা ভর কেজিতে, ঠিক আছে। আচ্ছা, মূল সংখ্যা বার করতে গেলে দেখো তো আমার এখানে ওয়েটটা দিয়ে আছে, প্রদত্ত ভর দিয়ে আছে, কিন্তু গ্রাম আণবিক ভরটা দিয়ে নেই। আমরা জানি C6H12O6, তো তাহলে কটা কার্বন আছে, 6টা কার্বন আছে। কার্বনের জন্য কত হয়, 12। আচ্ছা, হাইড্রোজেন কত নম্বরে, 1 নম্বরে, একটাই আছে, ভর সংখ্যা 1, কটা আছে, 12টা। আর এখানে কত, অক্সিজেন 16 ইন্টু 4, 16 ইন্টু 6 করে দেখবে 180 পাবে। কত পাবে, 180 পাবে, করে দেবে 180 পাবে, ঠিক আছে। কি আমি করে দেবো, না তোমরা 180 পাবে, ক্যালকুলেটার বসাবে, সময় নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত, 180 পাচ্ছি। তাহলে তারপর ওজন, এবার আমি কী বার করবো, ফার্স্ট বললাম মূল সংখ্যাটা বার করে নিই। মূল সংখ্যা বার করতে গেলে এটা কিন্তু সবদিকে আমি মানে সোজাভাবে শেখাচ্ছে। মূল সংখ্যা বার করতে গেলে কি করতে হচ্ছে না, প্রদত্ত ভর কত দিয়ে আছে, 18 গ্রাম। আচ্ছা, আর এখানে কত দিয়ে আছে, 180 গ্রাম, গ্রামে প্রকাশ করবে, নাহলে ওটা আপেক্ষিক আণবিক ভর হবে। 20 দাও কেটে, তাহলে কত হচ্ছে, 18/180, তাই তো। এখানেই তো করলে হতো 18/180, তাহলে 18 10-এ 180, তাহলে 1/10 মোল, মানে কি 0.1 মোল, তাই না। কেন 0.1 মোল, কারণ 1 আছে আর নিচে 10 আছে, মানে এদিক থেকে একটা করা 1 দশমিক পড়বে, সেটা তোমরা জানো। আচ্ছা, আমি মূল সংখ্যাটা পেয়ে গেলাম। এবার আমি মোলার গারত্বটা অ্যাকচুয়ালি মোলার গারত্ব শুধু বলছি, মোলার গারত্ব কীভাবে বার করবো না, 0.1 মোল পেলাম। এবার দাবকের ওজন কত দিয়ে আছে দেখো তো, কেজিতেই কিন্তু বসাতে হবে, এখানে দেখতে পাচ্ছি একই, মানে কেজিতে দিয়েছে 1 কেজি, তাহলে কোনো সমস্যা নেই। 0.1কে 1 দিয়ে ভাগ করলে 0.1 মোল পার কেজি পেয়ে গেছি। আচ্ছা, ডেল্টা টিভি মানে টিভি ড্যাশ মাইনাস টিভি ড্যাশ মানে এটা হচ্ছে দ্রবণের, আর এটা হচ্ছে বিশুদ্ধ দাবকের ফুটনাঙ্ক। এবার কেবির মান কত দিয়ে আছে বলো আমায়, কেবির মান দেওয়া আছে দেখতে পাচ্ছি 0.552 কেলভিন কেজি পার মোল। আচ্ছা, ইনটু কত পেলাম আমি, কত পেলাম দেখো, 0.1 মোল পার কেজি, 0.1 মোল পার কেজি। দেখো কেজি উড়ে যাচ্ছে, মোল ইনভার্স মোল উড়ে যাচ্ছে, শুধু আলটিমেট কী আছে, 0.52 কেলভিন ইন্টু 0.1। আচ্ছা, 10 এখানে কত, 100, তাহলে 52 ইন্টু 1/3 শূন্য, তাহলে এদিক থেকে 3টে ঘর আগে, মানে 2টো ঘর আছে দেখতে পাচ্ছি, মানে 52কে 1 দ্বিগুণ করলে 52, বা এটা এর দিক থেকে 2টো ঘর আগে পড়া, মানে হ্যাঁ 0. তোমরা ক্যালকুলেটার করতে পারো, ঠিক আছে। 0.052 কি কেলভিন ছিল, দেখো তো শেষে কেলভিন, ঠিক আছে, এটা পেলাম। তাহলে টিভি ড্যাশ এটা হচ্ছে টিভি ড্যাশ মানে হচ্ছে দ্রবণের, আর এটা হচ্ছে দ্রাবকের, এটা পাচ্ছি। আচ্ছা, কোনো সমস্যা নেই। এবার টিভি ড্যাশ জল, তো জলের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কত হয়, 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে, তাহলে 100 ডিগ্রি মানে 273 যোগ করো, 273 যোগ করলে 373 হচ্ছে কি জলের স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলে, তাহলে 373 কেলভিন সমান কত, 0.052 কেলভিন। এ পাশে মাইনাস ছিল, পাশে গেলে প্লাস, তাহলে টিভি ড্যাশ সমান 373 কেলভিন প্লাস 0.052 কেলভিন
সমান যোগ করলে দেখবে কত হবে 373.052 কেলভিন। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এইটা কিন্তু মনে রাখবে, মোলার কনসেন্ট্রেশনটা বার করতে গেলে দ্রাবের মূল সংখ্যা বাই দ্রাবকের ওজন কিন্তু। আচ্ছা, এবার কি বলা আছে, মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বোঝো? ফ্যারাডের প্রথম সূত্রটা কি ছিল? না তড়িৎদ্বার তো জানো, ধরো ধরো আমি একটু বাচ্চাদের মতো বলছি, তড়িৎদ্বার তো জানো, এখানে তড়িৎদ্বার বললাম, মোটামুটি ধরে নাও তড়িৎদ্বার। তো তড়িৎদ্বারে কি হয় না, যেখান থেকে ইলেকট্রন বেরোলে, ইলেকট্রন যদি এখান থেকে ছেড়ে বেরিয়ে যায়, ধরো ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে এখানে কি প্লাস চার্জ বেশি হবে। আচ্ছা, আর ওখান থেকে মেটাল ধাতুটা কি হয়, ক্ষয় হয়, কোথাও কোথাও ক্ষয় হয়, কোথাও কোথাও গিয়ে মানে মেটালগুলো গিয়ে চিপকি যায় তো। আচ্ছা, কোথাও গিয়ে চিপকাবে, ধরো আমি বললাম CO2+ এখানে আছে, CO2+ সে চাই মাইনাসে যেতে, তাহলে ধরো এখানে যদি মাইনাস থাকে, সে এখানে গিয়ে চিপকে যাবে, চিপকে গেলে ওই জায়গার ওই মানে ভরটা বেড়ে যাবে। তাহলে ফ্যারাডেবাবু কী বললেন? ফ্যারাডেবাবু বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড মানে তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থের ভর বা তড়িৎদ্বার থেকে বেরিয়ে যাওয়া পদার্থের ভর তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের সমানুপাতিক। মানে ধরো কারেন্ট একটা প্রবাহিত হচ্ছে, তো কারেন্ট মানে কি, কারেন্ট নয় তো মানে তড়িতের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। মানে ধরো W গ্রাম পদার্থ উৎপন্ন হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে, আর কিউ পরিমাণ কুলম যাচ্ছে চার্জ আধান, তাহলে W প্রপোর্শনাল টু কিউ। তাহলে W সমান, প্রপোর্শনাল তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, তাহলে কি ZQ, তাই তো। আচ্ছা, এবার লিখতে পারি কি ZQ সমান W, এবার Z সমান কি হয়ে যাবে W/Q, কারণ কিউটা গুণ ছিল, বসে গেলে ভাগ, এটা বুঝতে পারলে। তাহলে W মানে ভর বুঝাই, আমরা কুলম আর গ্রামে মেজার করি, বুঝতে পারলে। আচ্ছা, এবার সংখ্যাটা দেবো কি করে, তাহলে কি পেলাম আমি, J সমান W/Q। ঠিক আছে, হ্যাঁ, তাহলে যদি কিউটাকে আমি 1 করে দিই, মানে Z সমান W/1, তাহলে Z সমান W। তাহলে একক পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হলে যে পরিমাণ পদার্থ মানে যে পরিমাণ পদার্থটা উৎপন্ন হয় বা বেরিয়ে যায়, সেটাই হচ্ছে কি মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তোমরা গুছিয়ে লিখতে পারবে, এটা আমার বিশ্বাস। ওটা বুঝিয়ে দিলাম কেসটা। প্রথম ধরো এরকম প্রশ্ন আসতে পারতো কি, যে ধরো বললো যে ফ্যারাডের প্রথম সূত্রটা লেখো আর ব্যাখ্যা করো, তখন এভাবে বলে দিতে পারতো। বা যদি বলে যান্ত্রিক তুল্যাঙ্কের এককটা কই লিখে দেখাও, লিখে দিন এসআই পদ, এসে নয় মানে গ্রাম পার কুলম, বুঝতে পারছো, গ্রামটা আবার কি সিজিএসএ আর কুলমটা এসআই, ও গ্রাম পার কুলমেই লেখা হয়, তোমরা আবার কনফিউশন না মানে হয়েও না। আচ্ছা, এবার কি দিয়েছি, এটা সুন্দর একটা অঙ্ক। কি অঙ্ক না, একটি 300 সেমি স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ধাতুর পাতকে নিকেল দিয়ে প্রলোভিত করার জন্য 3 ঘন্টা ধরে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো, ধাতুর পাতের ওপর আচ্ছাদিত নিকেলের বেদ কত? আচ্ছা, কিছু বুঝতে পারোনি। আচ্ছা, নিকেলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে। আগে ফার্স্ট বলে নিই একটু, ধরো আমি কি বললাম, ডাব্লু সমান ZQ, তো তাহলে ডাব্লু সমান লিখতে পারি ZQ সমান কি জানি আমরা, IT জানি, কারণ যদি I সমান কি হয় Q/T হয়, I সমান যদি Q/T হয়, তাহলে Q সমান কি হবে, কোনাকুনি গুণ করে দাও IT। আচ্ছা, তাহলে Q এর জায়গায় কি বসাতে পারি, IT, মানে মনে রাখবে কি W সমান জিত। আচ্ছা, এটা কেন বার করলাম না, আমি আয়তনটা ফার্স্ট দরকার, তারপর তো বেদ পাবো, কারণ আমি ধরো আয়তন বার করছি। আয়তন মানে কি হয়, আয়তন মানে ওর ক্ষেত্রফলের সঙ্গে বেদ গুণ করলে তো আয়তন পাই। ক্ষেত্রফল মানে কি, ধরো আয়তন কি করে বার করবো, ধরো 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 এই বইটার কতটা আয়তন বার করবো কি করে, RP সরকার, জেনারেল অ্যান্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে, এটা আমার BSc-তে পড়তাম। যাই হোক, বার করবো কী করে, ধরো এর ক্ষেত্রফলটাও বার করতে হবে, আর এই বেদ মানে যে কতটা চওড়া,
এই বেদরাই ওরা বার করতে বলছে। ধরো চিপকে গেলে একটা পাতের উপর যদি চিপকে যায় ওই ধাতুগুলো, তাহলে কতটা পরিমাণে মোটা হবে ওই বেদরা, বুঝতে পারছো? সেটাই বার করতে বলছে, মানে বেদরা কতটা, বেদরা। আচ্ছা, কী করে বার করতে হবে? আমরা কি দিয়ে আছে দেখো তো, ঘনত্ব দিয়ে আছে। ঘনত্ব সমান লিখতে পারি ভর বাই আয়তন। আচ্ছা, ফার্স্ট আয়তন দরকার, তাহলে নিচে এক আছে, কিছু নেই মানে, তাহলে করতে পারি কি, ভরের সঙ্গে ওটা গুণ, বা তোমরা ডাইরেক্ট লিখতে পারো কি, ঘনত্ব ইন্টু আয়তন সমান ভর। তাহলে আয়তন সমান কি হবে, ভর বাই ঘনত্ব, ঠিক আছে। আচ্ছা, ভর এখানে বার করতে হবে। ভর বার করতে গেলে আমাদের কি ফর্মুলা, জিত। জিত। এবার আয়তনটা বার করছি কেন, আয়তন বার করতে দেখো আমরা কি জানি, আয়তন সমান ক্ষেত্রফল ইন্টু বেদ, তাই তো। এবার বেদ বার করতে গেলে কি করতে হবে, বেদ সমান লিখতে পারি নিশ্চয়ই ক্ষেত্রফলটা গুণ, এবার গেলে ভাগ, তাহলে আয়তন বাই ক্ষেত্রফল, বুঝতে পারলে, আয়তন বাই ক্ষেত্রফল, দেখা যাচ্ছে মনে হচ্ছে আই থিঙ্ক। এবার তাহলে জেডের মানটা কত, জেডের মান দেওয়া আছে কত, 0.123, তিনটে 0.304 গ্রাম পার কুলম। আচ্ছা, ইন্টু আয়ের ভ্যালু কত, অ্যাম্পিয়ার দেখো তো 1.5। আচ্ছা, এটা মুছে দিচ্ছি একটুখানি, এটা মনে রাখো, অ্যাম্পিয়ার ইন্টু টি মানে কত সেকেন্ড, কিন্তু 3 ঘন্টা মানে কত সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3 ঘন্টা মানে 3 ইন্টু 3600 সেকেন্ড, তাহলে 3 ইন্টু 3600 সেকেন্ড। আচ্ছা, অ্যাম্পিয়ার মানে কি জানি বলো তো, আমরা কি জানি, আই সমান কিউ বাই টি, অ্যাম্পিয়ার মানে কুলম বাই সেকেন্ড, কুলম বাই সেকেন্ড, তাহলে অ্যাম্পিয়ার মানে কুলম বাই সেকেন্ড, তাহলে সেকেন্ড সেকেন্ড উড়ে যাচ্ছে, কুলম কুলম উড়ে যাচ্ছে, তাহলে আলটিমেট গ্রামেই পাবো। দেখো তো 0.00340 ইন্টু 1.5 ইন্টু 3 ইন্টু, বাবা করে দেখো তো কত গ্রাম বেরোয়, আমি ক্যালকুলেটার করছি। তাহলে এটা কত গ্রাম পাচ্ছি আমি, 4.9248 গ্রাম। একটু লেন্দি ভিডিও হচ্ছে কিন্তু ডিটেলসে বলছি বলে, এদিকে আবার কমেন্ট করো না যে স্যার এত বকছেন, তোমাদের জন্য পুরো ডিটেলসে বলে দিচ্ছি। এর মধ্যেই দেখবে আমি 10টি স্কুল করে দিই, ইউ উইল গেট 100%, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এবার 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 মুছে দিচ্ছি এটা। এবার কী বার করতে হবে বলো তো আমায়, ভর বাই, আচ্ছা আয়তন সমান, তাহলে আয়তন সমান কি হবে, ভর বাই ঘনত্ব, একটু আগে লিখছিলাম এটা ঘনত্ব ছিল, উঠে গেছে, ভর কত পেলো আমার, 4.9248 গ্রাম, ডিভাইড বাই ঘনত্ব কত দেওয়া আছে বলো তো, দিয়েছে কেলো করে। এখানে সেমি স্কোয়ার, দেখো সেমি স্কোয়ার মানে বর্গ সেমি লেখা ছিল, আমি সেমি স্কোয়ার লিখছি, এখানে দিচ্ছে বাবা 8 গ্রাম পার এমএল, এমএল মানে মিলিলিটারে আছে, তাহলে যদি লিটারে যাই 10⁻³ দিয়ে গুণ করতে হয়, আবার লিটার থেকে সেমি কিউবে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়, তাই না, মানে 1000 দিয়ে গুণ মানে কি 10⁻³ দিয়ে গুণ, তো এই মালটা উড়ে যাচ্ছে, তাই তো, +3 -3 যোগ করলে 0 হয়, আর কোনো কিছুর মধ্যে 0 মানে সেটা 1, তোমরা বসাবে এইটা, তাহলে কত হচ্ছে আমার 8.8 গ্রাম পার সেমি কিউব। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে 8.8 গ্রাম পার সেমি কিউব, গ্রাম গ্রাম উড়ে গেল, আমার কাছে আছে, ভাজিত করে দিই, কত 8.8 0.5596, নিচে ছিল এটা সেমি কিউব, তাহলে উপরে উঠে যাবে সেমি কিউব, পেয়ে গেছি। আর একটু আগে শিখালাম বেদ সমান আয়তনকে কী দিয়ে ভাগ করতে হয়, ক্ষেত্রফল দিয়ে, তাহলে আয়তন এখানে কত 0.5596 সেমি কিউব, ডিভাইড বাই কত দিয়ে আছে 300 সেমি স্কোয়ার, সেমি কিউব আর সেমি স্কোয়ার করলে কি একটা সেমি, তাহলে ঠিক আছে, বেদের একক তো সেমিতেই বেরোতো, তাহলে যেটা পেলাম আমি সেটাকে 300 দিয়ে
লটকান দিয়ে দিই, তাহলে কত হচ্ছে 1.86 ইন্টু 10⁻³ সেমি। বুঝতে পারলে? চলো নেক্সটটা দেখি সে কী আছে। এটা বলে রাখি, এগুলো ভালো প্রশ্ন করছে কিন্তু। এটা কী বলতে দেখো, লিখে রাখছি আমি সি। আচ্ছা 1 নম্বর দিইনি, সি, সি লিখে রাখছি। সি মানে তোমার সি নয়, সি। হ্যাঁ, সি এর সাংকেতিক প্রকাশ মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এখান থেকে কী কী আরও প্রশ্ন হতে পারে বলে দেবো, কিন্তু আগে লিখে দিই। পিটি H2 1 ATM প্রেসার আর H প্লাস অ্যাক্টিভিটি কত হতে হবে 1 AH প্লাস, এরকম এ নিচে H প্লাস, অ্যাক্টিভিটি অফ H প্লাস মানে কনসেন্ট্রেশন ভাবতে পারো, H প্লাস কত 1। ঠিক আছে, প্লাটিনামটা লিখছি কেন, ওটা তড়িৎ হিসেবে ব্যবহার করা হয়। আর হাইড্রোজেনের যে মানে চাপটা কত করা আছে দেখো, 1 ATM প্রেসার করা আছে। যদি 1 ATM প্রেসার না হয় আর কনসেন্ট্রেশন যদি যে অ্যাসিডটা নিয়ে হয়েছে HCl অ্যাসিড, ওর যদি আমি গাঢ়ত্ব যদি 1 মোলার না করি, তাহলে সেটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন পোটেনশিয়াল নয়, সেটা শুধুমাত্র হাইড্রোজেন মানে প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রন নয়, শুধুমাত্র হাইড্রোজেন ইলেকট্রন। ঠিক আছে, বুঝতে পারি এবার। বাহ, সুন্দর প্রশ্ন দিয়েছে দেখো, C2 দিয়ে আছে গাঢ়ত্ব, হ্যানা তেনা। আর এটা মানে তো সল্ট বীজ, আমরা জানি সল্ট বীজ মানে কীরকম হয়। ধরো দুটো কন্টেনার, ধরো ZnSO4 নিয়ে আছে, আর এখানে Zn মানে জিঙ্কের পাত্র নিয়ে, জিঙ্কের একটা প্লেট নিয়ে, আর ZnSO4 নিয়ে আছে। মানে ZnSO4 মানে কি Zn2 প্লাস, আর ধরো CuSO4 নিয়ে আছে সলিউশানে, কিন্তু দ্রবণে কিন্তু। তাহলে এখানে Cu2 প্লাস পাবো। ধরো এখানে জিঙ্ক মানে সিউয়েরই একটা পাত নিচ্ছি, আর এখানে কি সল্ট বীজ দিয়ে করা হয়, এগার এগার থাকে, ওর বৈশিষ্ট্যগুলো আছে তোমরা জানো, ক্যাটায়ন আয়নের গতিবেগ সমান হতে হবে, হ্যাঁ না। ওটা হচ্ছে সল্ট বীজ, এটা সল্ট বীজটিকে এরকম করে লেখা হয়। ঠিক আছে, অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে না, হোক, তোমাদের শিখেই ছাড়বো আজকে। এবার ধরো কীভাবে করবো বলছে, রেড বার করতে হবে। রেড মানে আমরা কি জানি, এখানে Zn থেকে Zn2 প্লাস দেওয়া আছে, প্লাস 2 ইলেকট্রন দিতে হবে, তবেই তো নিউট্রাল। দেখো Zn2 প্লাস, তাহলে আমি এ পাশেও তো শূন্য চার্জ, তাহলে এ পাশেও শূন্য চার্জ করতে গেলে দুটো ইলেকট্রন দেবো, কারণ একটা ইলেকট্রনের জন্য -1, দুটোর জন্যে -2, তাহলে -2 + 2 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার যাই হোক এভাবে লিখতে হয়। তাহলে দুটো ইলেকট্রন বেরোলে কি, ইলেকট্রন বেরোলে কী হয়, জারণ হয়। সে ঠিক আছে, আমি ওরকম নয়, জারণ তো দরকার নেই, আমাকে কী বার করতে বলছে, রেড মানে রিডাকশান মানে বিজারণ বার করতে হবে। তাহলে মালটাকে পালাট দাও। ঠিক আছে, পালাট দাও। তোর হিরো ইধার হ্যাঁ গান আছে না, আচ্ছা এই পালাট দিলে। আচ্ছা এখানে কনসেন্ট্রেশনটা কিছু দেওয়া নেই, মানে সলিডের ক্ষেত্রে আমরা কত ধরে নিই, 1 ধরে নিই। আচ্ছা তাহলে লিখবোটা কি, E0 রেড, মানে রেড মানে কি এভাবে লিখতে হয়, রেড মানে রিডাকশান আকারে লিখবো, Zn2 প্লাস Zn, কেন দেখো +2 থেকে 0 হচ্ছে মানে রিডাকশান হচ্ছে। আচ্ছা E0 রেড নয়, ই রেড সমান E0 রেড মানে Zn2 প্লাস Zn মাইনাস 0.0591/NF। এন এখানে কত দেখো, কটা করে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে 2, এফ মানে কি 96,500। আচ্ছা এফ এর মানটা তো বসিয়ে দিচ্ছি, তবেই তো এটা এসছে। তাহলে /2 লগ কোনটা বাই কোনটা, অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশন অফ এইটা বাই কনসেন্ট্রেশন অফ Zn2 প্লাস, ব্যাকেটে যদি এস দিতে পারতে 1 ধরে নাও। আর এটা দিয়ে আছে কত দেখো তো, 0.76 ভোল্ট মাইনাস 0.0591/2 লগ 1 বাই এটার মান কত, Zn2 প্লাস 0.1। আচ্ছা একটু এখানে করি, 0.76 ভোল্ট মাইনাস, এটা নিচে আছে দেখো 10 তাহলে উপরে উঠে যাবে, তাহলে 0.0591/2 লগ 10 এর মান কত হয়, 1 হয়। তাহলে 0.76 ভোল্ট, এটার মান 1, তাহলে 0.0591/2, দেখো তো কত হলো, 0.0591/2
591 ডিভাইড বাই 2 0.76 minus answer 0.7304 ভোল্ট। বুঝতে পারলে? আশা রাখছি বুঝে গেছো। এবার কি ম্যাট কাকে বলে? ম্যাট এটা মানে সেই তোমাদের যেটা বিরক্তি চ্যাপ্টারটা কি ধাতুবিদ্যা থেকে দিচ্ছে। ম্যাট মানে কি? আচ্ছা ম্যাট কাকে বলে? ম্যাট বলছি আমি ফেরাস সালফেট আর কিউপ্রাস সালফেট। কিউপ্রাস সালফেট মানে কিউপ্রাস মানে 1, এস মানে 2, যোজ্যতা কোনাকুনি করো কি হবে Cu2s। আর ফেরাসের ক্ষেত্রে দুটোতেই 2 করা হয়, আর সালফারেরও 2। আমি বলছিলাম সসে মানে বলতে এখানে এস আসে, তাহলে 1 কোনাকুনি করে দাও, তাহলে কি হয় FeS। আচ্ছা তাহলে কিউপ্রাস সালফেট আর ফেরাস সালফারের মিশ্রণটাকে, গলিত মিশ্রণকে কি বলা হয়? ম্যাট। আচ্ছা জিঙ্কের এই প্রশ্নটা বলি, কার্বন বিজারণ ফিজারণটা শিখিয়ে দিই, ঠিক আছে? শর্টকাট মনে রাখবে এটা। কালকে সোমা এলো, জনি ফিতে শনপাপড়ি পেলো, তারপরে হাইড্রোজেন কোথায় মা আজ অণু, ঠিক আছে? কোথায় মা আজ অণু। এই পর্যন্ত কি করা হয়? তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশন করা হয়। তোমরা ক্লাস 10 শিখে এসছো। আচ্ছা এই পর্যন্ত এইগুলোকে কার্বন বিজারণ করে। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারিনি, আমাকে বলতে পারবে কি? আমি যখন বলি জনি ফিতে শনপাপড়ি পেলু, জনি বললে বাচ্চারা হাসে, সত্যি আমার কেমন কেমন লাগে, কি জানি না কেন। আচ্ছা এইগুলোর ক্ষেত্রে কি করা হয়? কার্বন বিজারণ করা হয়, আর বাকিগুলোর ক্ষেত্রে এইমাত্র হিট দিলে হয়। তাহলে মোটামুটি বুঝতে পারলে কাদের ক্ষেত্রে কার্বন বিজারণ করা হয়। জিঙ্ক, Fe মানে আয়রন, Sn টিন আর পিপির ক্ষেত্রে করা হয়। যাই হোক এখানে কি বলছে জিঙ্কের। আচ্ছা জিঙ্ক তো জিঙ্কের জিঙ্ক ব্লেন্ড আর ক্যালামাইন ZnCO3 এইগুলো থেকে ধাতু নিষ্কাশন করা হয়। আচ্ছা ধরো জিঙ্ক কি করে বিজারিত হয়, মানে জিঙ্ক অক্সাইড কি হয়? বিজারিত হয়ে CO2 উৎপন্ন করে, তাই তো? এই CO2 আবার CO সঙ্গে রিঅ্যাক্ট করে CO2 আর কোকের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? 2CO তৈরি করে। আর মাইনাস তাপ মানে তাপগ্রাহী বিক্রিয়া, মানে তাপ দিতে হয়। তাহলে যদি জিঙ্কের ফোটনাঙ্ক কত 920 যদি হয়, আমি যদি 920 দিই, তাহলে একটা অন্তর্বর্তী স্টেপে তো CO তৈরি হচ্ছে, সে আবার তাপগ্রাহী মানে তাকে তাপ দিতে হয়, তাহলে সে তো তাপ নিয়ে নিচ্ছে। আচ্ছা এবার তাপ যদি নিয়ে নেয় তাহলে তো 920 আর থাকছে না, কমে যাচ্ছে। আর জিঙ্কের জন্য ফোটনাঙ্কের জন্য কত দরকার? 920, তাহলে নিশ্চয়ই একটু বেশি তাপ দিতে হবে। কত দিয়ে আছে? 1400 ডিগ্রি। কেন দিয়ে আছে? গ্রাহক পাত্রে জিঙ্কের বাষ্পটাকে সংগ্রহ করার জন্য, ঠিক আছে? বুঝতে পারলে? কারণ আমার 920 তো থাকছে না, কমে যাচ্ছে কিছুটা, বুঝতে পারলে? এবার কি স্পেল্টার মানে যে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক পাচ্ছি সেটা হচ্ছে অবিশুদ্ধ জিঙ্ক, মানে ওর সঙ্গে কি থাকে? ক্যাডমিয়াম থাকে, আয়রন থাকে, জিঙ্ক অক্সাইড নিজেও মিশ্রিত, মানে জিঙ্ক মিশ্রিত অক্সাইড মিশ্রিত থাকে। তাহলে ওই অবিশুদ্ধ জিঙ্কটাকেই বলা হয় কি? স্পেল্টার। বুঝতে পারলে? আচ্ছা তাহলে মনে রাখবে তো, এই সিস্টেম মনে রাখতে পারবে। তড়িৎ রাসায়নিক শ্রেণীটা কীভাবে বললাম? কালকে সময় এলো, জনি ফিতে শনপাপড়ি পেলো, হাইড্রোজেন কোথায় মা আজ অণু, ঠিক আছে? আয়রন নিষ্কাশনে মারুচুল্লির বিভিন্ন অংশে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া সমূহ। আমি প্রচুর বড় হয়ে যাচ্ছে লেন্দি বলে একটু লিখে দিয়েছি। দহন অঞ্চল মানে সেই মারুচুল্লিটা আঁকলে দহন অঞ্চলে কি CO2 তৈরি হচ্ছে, CO2 সঙ্গে C বিক্রিয়া করলে, কোকের বিক্রিয়া করলে CO হচ্ছে, Fe2O3 + 3C2Fe + 3CO। এগুলো মোটামুটি পারলে। আচ্ছা একটা আমি ফাঁকা রাখলাম যেটা সোজা আমি করবো বলে, তাহলে সবটা লিখতাম, সমস্যা মানে অত লেন্থি হয়ে যাচ্ছে ভিডিও। আচ্ছা CaCO3 ক্যালসিয়াম কার্বনেটকে হিট মারলে কী হয় না? CaO + CO2 হয়, তোমরা জানো। আচ্ছা এখানে CaOটা সিলিকার সাথে SiO2 সাথে রিঅ্যাক্ট করলে কী হয়?
CaSiO3, এটা হচ্ছে কি ক্যালসিয়াম সিলিকেট বা ধাতু মল, যেটা ধাতু মল আর খনিজ মল আছে, এটা ধাতু মল। মল মানে অন্য মল নয়, বিজারণ বিক্রিয়া, এরা তোমরা দেখে নিও একবার, Fe2O3 + 3CO, কিন্তু দুটো মনে রাখলেই হবে। আচ্ছা, ল্যান্থানাইটের সাধারণ ইলেকট্রন বিন্যাস আমি জানি, ল্যান্থানাইট মানে কি, ওটা 4Fa, তাহলে Xc4f 1 থেকে 14 আর 5D 0 to 1 0 থাকে, 1ও থাকে, আর 6s2 মনে রাখতে পারবে। আচ্ছা, যেহেতু ওইটা বললাম তাহলে এইটা বলে দিই, কারণ ওইটাই ল্যান্থানাইট সিটে আসছে। আচ্ছা, সি মানে 58 নম্বর, 58 মানে জেনন তো 54, জেনন 54, 4f কত হবে, 4f হবে 4, 54 4 58, আর 3D তো 0, আর 6s2 আর 58 তো 56 2, ঠিক আছে। এবার ধরো এটা তো সি গ্রাউন্ড স্টেটে, এবার যখন C3+ হবে মানে 3টে ইলেকট্রন বেরোবে, তাহলে শেষ কোনটা, এটা, তাহলে এখান থেকে দুটো বেরোচ্ছে আর এখান থেকে একটা বেরোচ্ছে, কত হচ্ছে Xc4f1 5d 0 6s0। এবার দেখো 4f-এ আছে একটা ইলেকট্রন, মানে ওটা খুব আনস্টেবল তো, যদি এখান থেকে পুরোটা বেরিয়ে যেত তাহলে কী হয়ে যেত, সম্পূর্ণ ফাঁকা হয়ে যেত 4f, তাহলে ইজিলি এই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে কী করতে পারবে, C4+ যেতে পারবে, মানে C ব্র্যাকেটে 4 লেখাতে যেতে পারবে, বুঝতে পারলে কেসটা? কারণ ছেড়ে দিলে তো পুরোপুরি 4fটা ফাঁকা হয়ে যাচ্ছে, আর একটা ইলেকট্রন থাকা মানে তো স্টেবল নয়, ঠিক আছে। 7টা থাকলে স্টেবল হতো, 0 7 14 থাকলে স্টেবল, বুঝতে পারলে কেসটা? আচ্ছা, এবার আয়তনমাত্রিক বিশ্লেষণের জারক দ্রব্য হিসাবে K2 Na2Cr2O7 এবং K2Cr2O7 এর মধ্যে কোনটি ব্যবহার করা হয়? K2Cr2O7 ব্যবহার করা হয়। কারণটা কি না, Na2Cr2O7 উদ্গাহী পদার্থ, কিন্তু K2Cr2O7 উদ্গাহী নয়, তাহলে এটাকে ব্যবহার করা যেতেই পারে, বুঝতে পারলি? আচ্ছা, এবার এই প্রশ্নটা, আচ্ছা আমি জানি MnO4 - KMnO4 মানে কি, KMnO4 মানে K+ আর MnO4 মানে পারম্যাঙ্গানেট, এখান থেকে কি তৈরি হয়, Mn2+। আচ্ছা, যত সংখ্যক এইচ আছে তত সংখ্যক জল দিয়ে দাও। আচ্ছা, দিলে যত সংখ্যক ও আছে তত সংখ্যক জল দিতে হয়, এই জন্য ও আছে, এখানে যত আছে এটা ডবল করো, মানে 4 ডবল 8 H+ দিলাম, দেখতে পাচ্ছি ও পাশে দুটো H+, এখানে -1 +8 মানে 7 হচ্ছে, +7 হচ্ছে, তাহলে আমি +2 করবো কী করে, নিশ্চয়ই 5 বিয়োগ করতে হবে, 5 বিয়োগ করা তো যায়নি, তাহলে একটা ইলেকট্রনের জন্য -1, তাহলে 5 দিয়ে গুণ করলে 5টা মাইনাস হয়ে যাবে, তাহলে কি +5 ইলেকট্রন, বুঝতে পারলি? আচ্ছা, বুঝতে পারলি। এবার H2S-কে ভাঙো, H2S-টা ভাঙলে 2H + S 2 ইলেকট্রন, দেখো এখানে 5টা ইলেকট্রন মুছে দিলাম, 5টা ইলেকট্রন, এখানে 2টো ইলেকট্রন, তাহলে নিশ্চয়ই এর মালাকে দেখুন, এখানে কি দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, এখানে 5 দিয়ে গুণ, তাহলে আলটিমেট কী পাবো, 2 দিয়ে গুণ করলে 2MnO4 - 2 8 16H+, আচ্ছা 10টা ইলেকট্রন, এপাশে 5 দিয়ে 10টা ইলেকট্রন, তাহলে 10টা ইলেকট্রন পুড়ে যাচ্ছে, তাহলে এপাশে চলে যাই 2Mn2+, 8টা H2O, 5 দিয়ে গুণ করলে এখানে তো 5H2S, আচ্ছা 5 দিয়ে 10 H+ আর 5S, ক্লিয়ার? আচ্ছা, মুছে দিচ্ছি। এবার এপাশে 10টা H+, এখানে 16টা H+, তাহলে 10 থেকে এপাশে নিয়ে আসলে কী হতো, প্লাস ছিল মাইনাস হতো, মানে 16 থেকে 10 বিয়োগ করলে 6টা হতো, তাহলে 2MnO4 -
6H প্লাস, এটা একটু স্পিডে বলছি, লেন্থ হয়ে গেছে 2Mn 2 প্লাস H2 প্লাস 5S, বুঝতে পারলে? আচ্ছা, যদি কেউ এরকমও লিখতো যে H2SO4 প্লাস H2SO4 প্লাস H2S প্লাস KMnO4, রিয়াকশানটা এভাবে হতে পারতো MnSO4 প্লাস K2SO4 প্লাস S প্লাস ওয়াটার হতো, কিন্তু ব্যালেন্স করতে হতো। ঠিক আছে, এভাবে করবে, আমি যেটা করলাম। নেক্সট পার্টে আসছি, চলো বাই, মন দিয়ে করতে থাকো, ঠিক আছে, চলো বাই।